নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এবং আজকে ভীষণ একটা স্পেশাল দিন, খুব মনের কাছের দিন। বিশেষ করে প্রত্যেকটা বাঙালির কাছে একটা ভীষণই ভালো দিন, সরস্বতী পুজোকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। এবং সত্যি যখনই এই অনুষ্ঠানে বসি অনেক পজিটিভিটি পাই এবং সবসময় শাস্ত্রীজি একটা কথা বলে, অরা নিয়ে কথা বলে এবং যখনই অরা নিয়ে কথা বলে মানে চারপাশটা একদম গম গম করে। মানে এই পজিটিভ ভাইবটা আপনারা যতক্ষণ না এখানে এসে অনুভব করবেন ততক্ষণ হয়তো আপনারা বিশ্বাস করবেন না, অনেকে এসেছেন বলে বিশ্বাস হয়তো করবেন। তো এই যে অনেকের আছে না, মানে খুব নেগেটিভ, দেখবেন চারপাশে কিন্তু আপনি যখনই যাচ্ছেন তার পাশে একটা নেগেটিভিটি ফিল করছেন। তো এরকম ভালো খারাপ নিয়ে কিন্তু জীবন। এবং অবশ্যই আমাদের সঙ্গে যিনি আরও ডিসকাস করবেন এই বিষয়ে, আমাদের সঙ্গে আছেন শ্রেষ্ঠ জ্যোতিষার্য, আমার সঙ্গে আছেন জয়দেব শাস্ত্রীজি। নমস্কার। অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আপনাকে আজকের অনুষ্ঠানে, অনেক অনেক স্বাগত। তো আজকে তো বিশেষ অনুষ্ঠান, বাগদেবীকে আর কি স্মরণ করে আমরা অনুষ্ঠানটা করছি। তো কি বলতে চান আজকে? জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে সরস্বতী সরস্বতী এমন একটা দেবী, যে দেবীর নাম শুনলেই বিদ্যার কথা মনে পড়ে যায়, যে দেবীর নাম শুনলেই সকালে উঠে নতুন বস্ত্র পরে একটা ভালো মানে একটা অরা তৈরি হয়, একটা ফিলিংস মানে বেটার, সব থেকে বেস্ট মনে হয় সেই দিনটি। আমরা ছোটবেলা থেকে না অপেক্ষা করতাম কবে সরস্বতী পুজোটা আসবে। সেদিন সবাই মিলে মানে বিভিন্ন রকম পোশাক পরব, আর সেখানে গিয়ে অঞ্জলি দেওয়া হবে এবং নতুন বস্ত্র পরে মায়ের সামনে বসে সেদিন পড়া থেকে যেন মুক্তি পাওয়া যায়। মানে সেদিন আমরা বইটাকে হারিয়ে বইটাকে একদম আমরা সাইডে রেখে মায়ের কাছে রেখে সেদিন আমাদের আর কেউ পড়তেও বলে না, মায়েরাও বলে না, কেন সেদিন বললেই বলো যে এই দিন বই হাত দেওয়া যায় না, কেন মায়ের কাছে থাকে বইটি। তো আমাদের হিন্দু ধর্মে বা আমাদের হিন্দুদের বা আমাদের যারা আমরা মানে দেবী বা ঠাকুর ঈশ্বর বিশ্বাস করি বা ভালোবাসি, তাদের কাছে সরস্বতী পুজো মানে একটা অন্য জিনিস, ভাইব্রেশন পাই। তো আমাকে বহু পার্সন বহু রকম প্রশ্ন করে এবং তাদের অ্যান্সার দিই, এবং কিছু কিছু কোশ্চেন এসছে আমার সরস্বতী পুজোতে, সরস্বতী পুজোতে এসছে কোশ্চেনগুলি। আচ্ছা। তো আমি আজকে এই প্রোগ্রামগুলি করলাম, হয়তো এটা তোমরা সরস্বতী পুজোর পরে দেখবে পাবলিশ হবে, কিন্তু এটা জানার কোশ্চেন, মানে এটা এই নয়, এগুলি অনেকের কিন্তু কিউরিসিটি থাকে, সেই কিউরিসিটিগুলি কিন্তু আজকে আমরা ভেঙে দেব। যেগুলি অনেকেই জানে না, অনেকেই এটা মেনে চলে কিন্তু কেন মানে, কিসের জন্য মানে সেটা কেউ জানে না, আজকে কিন্তু এটাকে আমরা রিভিল করে দেবো। একদমই তাই। এবং প্রথমেই যেটা সরস্বতী পুজোকে মাথায় আসে পুজোকে কেন্দ্র করে, সেটা হলো অবশ্যই বই খাতা তো একদম আমরা সাইডে তুলে রাখি, সেটা একটা দিক আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা বাগদেবী আরাধনা করি এবং সবসময় বলা হয় আমরা যদি আরাধনা করি তাহলে হলুদ পোশাক পরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তো কেন আমরা এই হলুদ রঙের পোশাকটা পরি, এর কারণটা কি? তাহলে ভাবো মানে এই কোশ্চেনটা কতটা মাধুর্য। দেখো, হলুদ রং কেবল বসন্তের প্রতীক নয়, হ্যাঁ, এটি আমাদের মস্তিষ্কের বাম গোলার্ধকে লেফট ব্রেন উদ্দীপিত করার একটি বৈজ্ঞানিক মাধ্যম। বুঝতে পারলে কতটা সায়েন্টিফিক? কালার থেরাপি অনুযায়ী হলুদ রং স্মৃতিশক্তি এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে, বুঝলে? মানে আধ্যাত্মিক দিক থেকে হলুদ হলো বিশুদ্ধ জ্ঞান এবং সতর্কতার রং। বসন্ত পঞ্চমী মানেই প্রকৃতির নবজন্ম, আর হলুদ রং সেই নতুন প্রাণের স্পন্দনকে আমাদের স্নায়ুতন্ত্রে পৌঁছে দেয়। তাই সরস্বতী পূজায় হলুদ পোশাক পরা মানে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্যই মানসিকভাবে প্রস্তুত করা। তাহলে বুঝলে তো, এটি আপনার অরাকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয়। তার মানে আমরা জানলাম কেন পড়া হয়, এটা কিন্তু অনেকেই কিন্তু জানতো না। জানতো কে? না, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে গেল এবং অনেক
অজানা তথ্য এবং ছোট ছোট জিনিস যেগুলো আমরা হয়তো জানি না, সেইগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি। সত্যি খুব ভালো লাগছে। অনেকে আমরা হলুদ পোশাক পরেছি, কিন্তু কোনো জ্যোতিষবিদ বা জ্যোতিষশাস্ত্রী এভাবে উত্তর দেয়নি না। যে কেন আমরা হলুদটা পরছি। তো এটাই এই জন্যই বলি আপনি সেরা সেরা, কারণ আপনার সমস্ত দিকে যে সমানভাবে জ্ঞান আছে, যে আপনি বুঝতে পারছেন। আহ, এবার আমাদের নেক্সট প্রশ্নে আমরা যাব। মা সরস্বতীর হাতে কেন অস্ত্র নেই, কেন শুধুমাত্র বীণা আছে? এটা অনেকেরই প্রশ্ন। একদম 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 একদম। দেখো, এটি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বার্তা বলতে পারি আমরা। আমরা বলি না, তলোয়ারের চেয়েও কলম এবং সুরের শক্তি অনেক বেশি। দেবী সরস্বতীর অস্ত্র ধারণ করেন না কারণ তিনি শান্তি ও সৃজনশীলতার আধার। বীণা হলো মানুষের মেরুদণ্ডের প্রতীক। বীণার 7টি তার আমাদের শরীরের 7টি চক্রকে নির্দেশ করে। দেবী যখন বীণা বাজান, তখন তিনি আসলে জগতের বিশৃঙ্খলাকে ছন্দে রূপান্তর করেন। এর গূঢ় অর্থ হলো কি জানো? সত্যিকারের জ্ঞান মানুষকে উগ্র করে না, বরং শান্তি বা শান্ত ও সুশৃঙ্খল করে তোলে। অস্ত্র দিয়ে শরীর জয় করা যায়, কি বললাম? অস্ত্র দিয়ে শরীর জয় করা যায়, কিন্তু সুর ও জ্ঞান দিয়ে আত্মা জয় করা যায়। তাই তুমি বলো, শরীর জয় করবে না আত্মা জয় করবে? শরীর চলে যাবে, কিন্তু আত্মা অমর। তাই কোনটা জয় করবে সেটা তোমার উপর নির্ভর। একদমই তাই, আত্মা তো চিরস্থায়ী আমরা সকলেই জানি, এবং খুবই একটা এনার্জির উপরে ডিপেন্ড করে। আর তাছাড়া তো আজকে অনেকগুলো প্রশ্ন আসছে। আর আপনি খুব ভালো কথা বললেন যে এটা ইংলিশেও একটা প্রবাদ আছে, পেন ইজ মাইটার দ্যান দ্য সোয়ার্ড। আপনি সেটারই বাংলার অনুবাদ করলেন। তো আরেকটা প্রশ্ন আছে যে পুজোর দিন আমরা কেন বই বা কলম দেবীর চরণে রাখি? এটা খুব ভালো প্রশ্ন। এটি একটি না মনস্তাত্ত্বিক সমর্পণ। বই বা কলম হলো আমাদের কর্মের হাতিয়ার। দেবীর চরণে এগুলি রাখার অর্থ হলো আমার জ্ঞান যেন অহংকারে পরিণত না হয়। একে বলা হয় ইগো। ইগো নিউট্রালাইজেশন। কি বললাম? নিউট্রালাইজেশন। আমরা যখন আমাদের বিদ্যাকে উচ্চতর শক্তির কাছে সমর্পণ করি, তখন আমাদের অবচেতন মন শিক্ষার প্রতি আরো শ্রদ্ধাশীল হয়। পূজার পর সেই বই যখন আমরা আবার হাতে নিই, তখন আমাদের মনে এক ধরনের পবিত্র সংকল্প কাজ করে, যা ছাত্রছাত্রীদের পড়াশোনায় একাগ্রতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটি কেবল প্রথা নয়, এটি মনোযোগ বৃদ্ধির একটি প্রাচীন আধ্যাত্মিক টেকনিক। বুঝতে পারলে? আমি কিন্তু অনেক সূক্ষ্মভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। বুঝে নাও আর নিজের ইগোটাকে আজ থেকেই ত্যাগ করে দাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা সকলেই আমরা করে থাকি আর কি, এই কুল বিষয়টা কিন্তু আমরা সকলেই কুল প্রিয় আর কি, অনেক মেয়েরাই, অনেক মহিলারাই, অনেক বাচ্চারাও। তো সেই কুলকে কেন্দ্র করে একটা প্রশ্ন এসেছে যে সরস্বতী পুজোর দিন কেন কুল খেতে মানা করা হয়? মন মানতে চায় না, তাও মানা করা হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। এর পিছনে রয়েছে ঋতু বিজ্ঞান। ভালো করে বুঝবে, কিন্তু এটা কিন্তু একটা বিজ্ঞানের একটা ভালো একটা দিক আছে এখানে। ঋতুবিজ্ঞান মানে একটা কি, এবং ধৈর্য ও ত্যাগের শিক্ষা। বৈজ্ঞানিক কারণ হলো বসন্ত পঞ্চমীর আগে কুল পুরোপুরি পাকে না। ভালো করে ভাববে, পাকে না, এবং তাতে টক বা কষ ভাব থাকে, যা গলার জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু এর আধ্যাত্মিক রহস্য হলো ফল প্রাপ্তির প্রতীক্ষা। দেবী সরস্বতী তপস্যাচার্য, বুঝতে, তপস্যা চার্যা ও ধৈর্যের প্রতীক। নতুন ফল দেবীকে নিবেদন না করে নিজে না খাওয়ার আসল সংযম ও ত্যাগের এক অনন্য পাঠ এটা। যারা এই ছোট ছোট নিয়ম মানতে পারে, তাদের জীবন শৈলীতে শৃঙ্খলা ফিরে আসে। এটি আমাদের শেখায় যে জীবনের শ্রেষ্ঠ ফল পেতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তাই ছোট্ট ছোট্ট ত্যাগ আমাদের জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসে। তাই ত্যাগ করতে যারা শেখে বা ত্যাগ করতে যারা পারে, তারা অনেক বড় হয়।
একদমই তাই। তো আজকে এপিসোডটা সত্যি খুব অন্যরকম এপিসোড, এবং এরকম অজানা তথ্য আমরা যে জানতে পারবো সত্যি আমরা ভাবিনি, এবং অনেকের মাথায়তে এরকম প্রশ্ন থাকে এবং উত্তরও অনেকে খুঁজে বেরিয়েছেন কিন্তু হয়তো খুঁজে পাননি। তো আজকে কিন্তু সমস্ত উত্তর আমরা পাচ্ছি, এবং খুব ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমাদের নেক্সট প্রশ্ন, মা সরস্বতীর বাহন কেন হংস বা রাজহাঁস, অন্য কিছু নয় কেন? গুড কোশ্চেন। রাজহাঁসের একটি বিশেষ গুণ আছে, জানো তো কি? সে জল মিশ্রিত দুধ থেকে কেবল দুধটুকুই গ্রহণ করতে পারে। শুনেছো এটা আগে? না, হুম। শুনিনি। সে জল মিশ্রিত দুধ থেকে কেবল দুধটুকুই গ্রহণ করতে পারে। একে বলা হয় নির্ক্ষীর বিবেক। মানে জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হলো ভালো এবং মন্দের পার্থক্য করতে শেখা। পৃথিবীটা জটিল, এখানে সত্য মিথ্যা মিশে আছে। রাজহাঁস আমাদের শেখায় যে হাজারো ভিড়ের মাঝে কেবল সারা বস্তু বা সত্যটুকুই, কি বললাম, হাজারো ভিড়ের মাঝে কেবল সার বস্তু বা সত্যটুকুই গ্রহণ করা উচিত। যার মধ্যে এই হংসবৃত্তি বা বিচার বুদ্ধি জেগে ওঠে, দেবী সরস্বতী তার হৃদয়েই আসীন হন। এই প্রতিটি মানুষের জন্য একটি চিরকালীন শিক্ষা, তাই নয় কি? একদমই তাই। এবং আরেকটি প্রশ্ন, যেটা মানে অনেকগুলো প্রশ্ন আজকে আমরা জানতে পাচ্ছি এবং শুনছিও তার উত্তর। আরেকটা দর্শক বন্ধু প্রশ্ন করেছে যে সরস্বতী প্রতিমা সাদা রঙের হয় কেন, অন্য কোনো কেন রঙের হয় না? সাদা রং হলো সত্য, গুণের প্রতীক। জ্ঞান যখন পূর্ণতা পায় তখন সেখানে কোনো অন্ধকার বা মলিনতা থাকে না। সাদা রং শান্তি, পবিত্রতা এবং স্বচ্ছতার প্রতীক। এটি আমাদের মনের আয়নার মতো। যদি মন স্বচ্ছ না হয় তবে সেখানে জ্ঞানের প্রতিচ্ছবি পড়ে না। জ্ঞানের প্রতিচ্ছবি পড়ে না। সরস্বতী শ্বেত শুভ্র রূপ, সরস্বতীর শ্বেত শুভ্র রূপ আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষার মূল লক্ষ্য টাকা আয় করা নয়, বরং চরিত্রকে সাদা কাপড়ের মতো নিষ্কলঙ্ক রাখা। পূজার পরেও এই সাদা রং আমাদের জীবনে স্থিতিশীলতা ও মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। তাই এই রঙের উপকারিতা। সত্যি এক একটা প্রশ্ন এক একটা উত্তর আমরা পাচ্ছি। সত্যি মানে এরকম অজানা তথ্য যে আজকে জানবো, এবং আজকে সত্যি একটা স্পেশাল এপিসোড আমরা দেখতে পাচ্ছি। আরেকটা প্রশ্ন, যেটা মানে সরস্বতী ঠাকুরকে কেন্দ্র করেই, যে পলাশ ফুল ছাড়া কেন সরস্বতী পুজো অপূর্ণ থাকে? পলাশ হলো বসন্তের আগুন, জানতে এটা? না। পলাশ হলো বসন্তের আগুন। আগুনের ধর্ম হলো মানে কি, ঊর্ধ্বমুখী হওয়া এবং সবকিছুকে পুড়িয়ে শুদ্ধ করা, তাই তো নাকি? তোমরা জানো এগুলি? পলাশ ফুল সরস্বতীর অত্যন্ত প্রিয়, কারণ এর কোনো তীব্র সুগন্ধ নেই, কিন্তু এর সৌন্দর্য অতুলনীয়। এর অর্থ হলো নিঃশব্দ সাধনা। সত্যিকারের জ্ঞানীর গুণাগুণ পলাশ ফুলের মতো। তারা খুব বেশি গর্জন করে না, কিন্তু তাদের উপস্থিতিতে সমাজ রঙিন হয়ে ওঠে। এছাড়াও পলাশ ফুলের গঠন অনেকটা ওম ধ্বনির আধারের মতো, যা ব্রহ্মবিদ্যার সংকেত দেয়। এটি আমাদের স্নায়বিক উত্তেজনা প্রশমিত করতেও সাহায্য করে। তাই তো এই ফুল এত প্রিয়, বুঝতে পারলে? একদমই তাই। ফুলের তো প্রশ্ন করলাম, এবার যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের সকল স্টুডেন্টসদের থাকে, যে এবং বাচ্চাদেরও থাকে, যে সরস্বতী পুজোর রাতে কেন পড়াশোনা করা বারণ বলা হয়? দেখো, এর একটা গভীর দার্শনিক কারণ আছে। সরস্বতী পূজা হলো বিদ্যার বিশ্রাম। সারা বছর আমরা যে বইগুলি পড়ি, এই একদিন আমরা সেগুলোকে বিশ্রামে রেখে দেবীর কৃপা প্রার্থনা করি। একে বলা হয় কনসোলিডেশন পিরিয়ড। আমাদের মস্তিষ্ক যখন নতুন কিছু শেখা থেকে বিরত থাকে, তখন আগে শেখা তথ্যগুলি স্থায়ী স্মৃতিতে, লং টার্ম মেমোরি, শুনেছ এই ভাষাটা, লং টার্ম মেমোরি পরিণত হয়।
এছাড়াও এই বিরতি আমাদের মনে পড়াশোনার প্রতি নতুন করে খিদে ও কৌতূহল তৈরি করে। এটি একটি রিফ্রেশিং প্রসেস, রিফ্রেশ করি না আমরা, সেরকম, যা ছাত্রছাত্রীদের মানসিক ক্লান্তি দূর করে। আমি কিন্তু খুব ভাইটাল ভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, খুব সিম্পল ভাবে, মানে এত সহজ ভাষায় যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। একদম যাকে বলে একদম হাতে ধরে এবিসিডি শেখানোর মতো করে আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো দিচ্ছেন। এইভাবেই তো শেখাই আমি। একদমই তাই। আমাদের একাডেমিতে যারা আসে তারা কিভাবে শেখে, এইভাবেই শেখাই, যাতে তোমাদের হাজারো কোশ্চেনের অ্যান্সার জয়দেব শাস্ত্রীর কাছ থেকে তোমরা পেয়ে যাও। জ্যোতিষ শিখে আমাদের কাছ থেকে কেন স্বনির্ভর হতে পারে? যারা ধরো, আচ্ছা তুমি ভাবো, ধরো তুমি একটা অন্য প্রফেশনে আছো, তুমি জ্যোতিষটা শিখতে চাইছো, তোমার মনে একটা ইচ্ছা জেগেছে, তোমার মনে ভয় হয় না যে আমি কি পারবো, আমি কিভাবে শিখবো, আমি কি শিখবো? তো একজন আননোন পার্সন একটা অন্য সাবজেক্ট যখন পড়ছে, তখন তাকে তো তারও ভালো লাগতে হবে। তুমি বিশ্বাস করে, একদিন যখন আমার কাছে কেউ একটা ক্লাস নেয় না, একটা ক্লাস, সেভাবে যে আমি এতদিন যা শিখলাম সব বৃথা, মানে আমি কি শিখেছি, আমি কি জানলাম, কি বুঝলাম? তাই আমি এইভাবেই তোমাদের এই যে যেমন করে আমি প্রশ্নের অ্যান্সারগুলো দিচ্ছি, ঠিক এইভাবেই একদম নর্মাল ওয়েতে, মানে এত সুন্দর করে বুঝিয়ে বলা হয় যাতে যারা শিখতে আসে তারা বলে পেয়েছি। একজন আছে জ্যোতিষের ডক্টরেট ডিগ্রি পেয়ে গেছে, এতটা শিখেছে ও, একদম আমার কাছে একটা ক্লাস করেছে, বলে এতদিন ধরে যা শিখেছি সব বৃথা। এই যে তোমার কাছে যে জিনিসগুলি সারমর্মটা জানতে পারলাম, এটা আমি জানতে পারিনি। ওটা অনেক কোয়েরি ছিল, একদিন একটা ক্লাস করেছে। সে বলল, দাদা আমি আবার নতুন করে আমি তোমার কাছ থেকে কিছু শিখতে চাই, তুমি শেখাবে আমায়? ভুলে যাও আমি কি জানি, আমি কি শিখেছি, সেগুলো সব ভুলে যাও। আমি আবার এবিসিডি দিয়ে শিখতে চাইছি, এ থেকে জেড পর্যন্ত। আমি ইংলিশে পিএইচডি করেছি, সেটা ভুলে যাও, তুমি আমাকে আবার নতুন করে ইংলিশ শেখাও। ভাবো, এরকম করে। তো তোমাদের একটা কথা বলি, যে যদি সত্যিকারের মনে ইচ্ছা বাসনা থাকে যে একজন অ্যাস্ট্রোলজার হব, আর দেরি নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? একদমই। নেক্সট কোয়েশ্চেন আছে, সরস্বতী পুজো কেন মূলত তরুণ প্রজন্মের উৎসব হিসাবে পরিচিত? সরস্বতী হলো যৌবনের প্রাণ শক্তি। সরস্বতী হলো যৌবনের প্রাণ শক্তি ও সৃজনশীলতার দেবী। বসন্তকাল যেমন প্রকৃতির যৌবন, তেমনি বিদ্যা অর্জন হলো মানুষের জীবনের বসন্তকাল। এই বয়সেই মানুষের মন সবচেয়ে বেশি গ্রহণ ক্ষমতা থাকে। এই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শিল্প, সংস্কৃতি এবং নান্দনিক চেতনার বীজ বপন করা হয়। একে বলা হয় কালচারাল ডিএনএ ট্রান্সফার। কালচারাল ডিএনএ ট্রান্সফার। সরস্বতী পূজার আনন্দ ও হুল্লোড় আসলে বৌদ্ধিক বিকাশেরই একটি অংশ, যা তরুণদের সমাজ ও সংস্কৃতির সাথে মানে শক্তভাবে বেঁধে রাখে। বুঝতে পারলে এবার? একদমই তাই। এবং আরেকটি প্রশ্ন যে মানে সরস্বতী পুজো নিয়ে কিন্তু আমাদের ধরো স্কুল কলেজ সব জায়গায় কিন্তু প্রচার হয় এটার, এবং শুধুমাত্র যে আমাদের দেখা যায় যে অনেক বাঙালি স্কুলে মুসলিম ভাইরাও আছেন, হিন্দু ভাইরাও আছেন। তো এখানেই আমার প্রশ্ন যে সরস্বতী পুজো কি কেবল হিন্দুদের উৎসব, নাকি এটি একটা বিশ্বজনীন উৎসব? দেবী সরস্বতী কোনো নির্দিষ্ট ধর্মের সীমানায় আবদ্ধ নন, এটা তোমায় আজকে আমি বলি। তিনি হলেন বাগ দেবী, গডেস অফ স্পেস এবং জ্ঞানের উৎস। জাপান থেকে তিব্বত, মায়ানমার থেকে থাইল্যান্ড, সর্বত্রই দেবী সরস্বতী ভিন্ন ভিন্ন নামে। যেমন জাপানে বেন জেআইতেন, শুনেছ নামটা? জাপানে বেন জেআইতেন পূজিত হন। জ্ঞান এবং শিল্প কোনো সীমারেখা মানে না। আপনি যে কোনো ধর্মের বা বর্ণের হন না কেন, যদি আপনি সত্যের অনুসন্ধান করেন এবং সৃজনশীল কিছু সৃষ্টি করেন, তবে আপনি অবচেতনেই দেবী সরস্বতীর সাধনা করছেন। এই পূজা
আমাদের শেখায় যে শিক্ষা এবং সংস্কৃতি পারে বিশ্বকে এক সূত্রে বা একই সূত্রে গাঁথতে। তাই দেবীর পুজো এক এক জায়গায় এক এক নামে হতে পারে, কিন্তু শুধু আমরাই করব, এখানেই করব তা নয়, সবাই করতে পারে, হয়তো অন্য অন্য কোনো নামে পূজিত হয়, কিন্তু হয়। আচ্ছা, তুমি আমার কোশ্চেনগুলি পেয়ে কতটা হ্যাপি বলো, কোশ্চেনের অ্যান্সারগুলি পেয়ে? হ্যাঁ, কারণ এই প্রথম এরকম একটা অনুষ্ঠান যেখানে প্রথমত মানে অ্যাস্ট্রোলজি নিয়ে যখন কথা বলি, এরকম উৎসবকে কেন্দ্র করে কিন্তু আজ অব্দি কেউ কথা বলেনি, এবং খুব সামান্য কথা বা সামান্য প্রশ্ন উত্তর কিন্তু কেউ দেবে সেটা ভাবিনি, আমরাও ভাবিনি, এবং দর্শক বন্ধুরা তো অবশ্যই ভাবেননি। তাদের হয়তো মাথায় প্রশ্ন ছিল, কিন্তু আজকে সমস্ত প্রশ্নের তারা উত্তর পেয়ে গেছে। এবং মানে খুব ভালো করে বুঝিয়ে আপনি বলেছেন, একটা ভালো টিচারের মতো। মানে আপনি দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একদম হাতে খড়ি যেটাকে বলে, হাতে করে এবিসিডি শেখানোর মতো কিন্তু প্রত্যেকটা উত্তর দিয়েছেন। এবং অনেক প্রশ্ন আমরা যেটা হয়তো মানে রেগুলারই দেখি বা আমাদের মনেও ছিল, কিন্তু সেটা আমরা হয়তো করতে পারিনি বা অনেককে করেছি তারা হয়তো জানে না। মানে আমি অনেককে কিন্তু এই সেম যে প্রশ্নগুলো আজকে আমাদের এসেছে, আমি কিন্তু এর আগে অনেককে করেছি। তখন উনি বলেছেন যে অন্য 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 ভাবে হ্যাঁ, তোমাদের মানে বলেছেন এরকম হয়ে আসছে তাই হয়েছে, কিন্তু এই যে সায়েন্টিফিক ব্যাখ্যাটা, এটা খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে বোঝা যায় যে এই যে সায়েন্সটাকে আপনি একদম কম্বাইন করেছেন অ্যাস্ট্রোলজির সঙ্গে, সত্যি খুব ভালো লাগছে। এবং একদম সায়েন্টিফিক ভাবে বুঝিয়েছেন এবং খুব ইজিলি বুঝিয়েছেন, যে আমাদের সকলের বুঝতে সুবিধা হবে, যারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অত জ্ঞান রাখে না, হয়তো এত কিছু আমরা জানি না, কিন্তু আমরা খুব সাধারণ মানুষ, আমরা হয়তো বুঝতে পারছি। তো আপনি বোঝাতে পেরেছেন আমাদেরকে, মানে আপনি মানে বলতে পারি একদম ফুল মার্কস। তাহলে কি মানে আমাদের কাছে যে ছাত্রছাত্রী আসবে শেখার জন্য, তারা কি মানে তারা কি হ্যাপি থাকবে, মানে তারা কি মানে মানে স্যাটিসফাই হবে কি? একদমই, মানে আনন্দ থেকে বড় কথা, মানে এরকম একটা গাইড, একটা ফিলোসফার পাওয়া একটা ভাগ্যের বিষয় আর কি। মানে আমি যত দেখছি তত অবাক হচ্ছি, মানে এরকম টিচার, মানে হয় না যে একটা স্টুডেন্টকে তৈরি করার জন্য ভিতটা খুব স্ট্রং হওয়া উচিত। এই সার্টিফিকেট নিয়ে চলে আসলাম কোনো একটা এই সংস্থা থেকে, বি সংস্থা থেকে, জ্ঞানটাই যদি না থাকে, ডেপটাই যদি না থাকে, কিছু জানি না অথচ একটা সার্টিফিকেট নিয়ে চলে আসলাম, কিন্তু কোনো জ্ঞান নেই, কোনো সমস্যার সমাধান করতে পারছি না, দর্শককে বোঝাতে পারছি না, নিজেও বুঝতে পারছি না, মানে একটা ফ্রাস্ট্রেশন একটা ক্রিয়েট হচ্ছে, একটা নেগেটিভ ওরা ক্রিয়েট হচ্ছে না, লাইফস্টাইলের ব্যাপারে বুঝি। মানে এইগুলো একটা, এই সব কিছুকে একসাথে নিয়ে আসে একই ছাদের নিচে, পামিস্ট্রি, গ্রাফোলজি, নিউমারোলজি, সাইকোলজি, লাইফস্টাইল চেঞ্জেস, নারী বিদ্যা যেটা বলছিলেন, সব কিছু একসাথে নিয়ে কিন্তু আপনার দ্বারাই সম্ভব। যে যারা দূর দূরান্ত থেকে দেখাতে এসছো আমাকে, বা যারা আসবে ভাবছো, যারা এখনো বুকিং পাওনি, তাদের সবাইকে একটা কথাই বলবো, বুকিংটা করে নাও, দেরি করো না। কারণ সময় কিন্তু থেমে থাকে না, সময় সময়ের মতো চলতে থাকে, আমরা থেমে যাই, আমরা হাঁপিয়ে যাই। কখনো ভেবে দেখেছো তোমার শরীরের মধ্যে একটা পার্স অঙ্গ আছে যে কখনো থামে না, তার কাজ অনবরত করে যাচ্ছে? যদি কখনো থেমে যায় তাহলে তুমিও থেমে গেছো। তোমার হার্ট সব সময়ের জন্য চলছে চলছে চলছে। তাই হার্ট চলছে, কখনো যত্ন করেছো তোমার সেই হার্টকে? যত্ন করনি, সে কাজ করে যাচ্ছে। তুমি কখনো সময়কে বলেছো তুমি এত কাজ করছো, তোমার মতো তুমি হেঁটে যাচ্ছ, একটু রেস্ট নাও? বলনি, শুনবে না তোমার কথা। কারণ সে জানে আমি থেমে গেলে সারা জগৎ থেমে যাবে, সব থেমে যাবে, সব ওলট পালট হয়ে যাবে। তাই তোমরা তোমাদের সমস্যাটাকে আর পুষে রেখো না। সমস্যার সমাধান করার জন্য জেডি অ্যাস্ট্রো একাডেমি এবং জেডি অ্যাস্ট্রো টিম তোমাদের অপেক্ষায় আছে। সমস্যার সমাধান করার জন্য আর নয় দেরি, আর নয় দেরি, আর নয় দেরি। এখনই নামটা বুক করো এবং সত্যিকারের সময়টা বেছে নাও। সময় হয়তো পাবে না, হয়তো প্রথমেই পাবে না, 1 মাস পর পাবে, 2 মাস পর পাবে, 3 মাস পর পাবে, কিন্তু পাবে। আগে থেকে বুকটা করো, কন্ট্যাক্ট করো। এবং যারা দেখাতে চাইছো তারা কন্ট্যাক্ট করবে, যারা শিখতে চাইছো তারা এখনই নামটা বুক করে তোমাদের শেখার জন্য যাবতীয় কিছু জেনে শিখতে চলে আসো। সময় নষ্ট করো না, কেন কে জানে তোমার আগে কেউ ভর্তি হয়ে কাজ করা শুরু করে দিয়েছে।
তুমি সেই পিছনেই পড়ে রয়েছো। তাই পিছনে আর পড়ো না, কারণ সময় থেমে থাকে না। জয়দেব শাস্ত্রী, একটা জিনিস তোমাকে বলি, আজকে কেন এত আপডেট আমি, কেন এত আপডেট, শুধু একটাই কারণ, জ্যোতিষ প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু চেঞ্জ হচ্ছেই জ্যোতিষে। আর আমি ওই চেঞ্জেসগুলি ধরে থাকি, আমি প্রতিনিয়ত এটাকে স্টাডি করি, আমি শেখাই। কেন জানো? কারণ আমার এই শেখানোর মধ্যেই কিন্তু আমার চর্চাটা থাকে, তাই আমার কাজ করতে সুবিধা হয়। এবং আমি যাদেরকে প্রেডিকশন করি তারা বলে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, কেউ গাইড বলে, কেউ ফিলোজফার বলে, কেউ নিজের বন্ধু মনে করে। তাই সবার সাথে আমি একটাই কথা বলে যাই, যে সময় থাকতে সময়ের মূল্য দাও। দাঁত থাকতে যেমন দাঁতের মূল্য দিতে হয়, না হলে দাঁত ছেড়ে চলে যায়, আর যখন চলে যায় তখন তুমি মনে করো, ইস, কেন যত্ন করিনি। তাই সুন্দর জিনিসটা, ভালো জিনিসটাকে আগলে রাখার চেষ্টা করো, কেন যত্ন না করলে সেই ভালো জিনিসটা কিন্তু তোমার কাছে থাকবে না। সময়টাকে যত্ন করো। এবং আমার কাছে আসো আসো এরকম করে আমি ডাকবো না, কারণ যাদের মনে হবে যে সত্যি খুব সমস্যার মধ্যে আছো, আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নেই, তারা কন্ট্যাক্ট মি, দেরি করো না, নিচের নম্বরে এখনই বুক করে তোমার স্লটটা বুক করে নাও। আমার এখানে অনেক রকম গাইডেন্স আছে, তোমরা পাবে, আমাদের পুরো অ্যাস্ট্রো টিম তোমাকে সহযোগিতা করবে। আমি একা নই, আমার পুরো টিম তোমাকে সাপোর্ট করবে। তাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা মনে করছো যে এই প্রোগ্রামটি আরও অনেকের কাছে পৌঁছে দেবে, তাই শেয়ারটা কিন্তু করো। আমার একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, সেটা সার্চ করবে এবং সেখানে তুমি প্রোগ্রামগুলি দেখতে পাবে এবং সেটা শেয়ার করবে। আর এবং তোমার যদি কোনো কোশ্চেন জানা থাকে তাহলে সেখানে কমেন্ট করবে, সেই কমেন্টে আমরা তুলে এনে আমরা দেখাবো। এবং তোমার নাম, বয়স, কোথা থেকে বলছো সেটা লিখে তোমার প্রশ্নটা ওখানে করবে, উত্তর আমরা এরকম প্রোগ্রামে বলে দেব। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। যাওয়ার আগে একটাই কথা বলবো, যে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। ভালো থাকার একটাই মন্ত্র, সময়ের কাজ সময়ে করো, পিছনে চলে যেও না, আগে যাও। পিছনে গেলে পিছনে পড়ে যাবে, আগে যাওয়ার চেষ্টা করো, তাই তো? একদমই, পিছনে গেলে একদম পিছিয়ে পড়তে হবে। আপনি ভিড়ের মধ্যে হারিয়ে যাবেন না, ভিড়ের মধ্যে হারালে আপনারই লস। একদম একদম ভিড়ের মধ্যে যাতে আপনাকে সবাই লক্ষ্য করে সেটা হয়ে উঠতে হবে, সেরা হয়ে উঠতে হবে। এবং তার জন্য অবশ্যই জেডি অ্যাস্ট্রো একাডেমির হাত ধরতে হবে। আমি একটা শেষ প্রশ্ন করি, প্রশ্ন বলতে, এই যে কোর্সটা আপনারা সাজিয়েছেন, এটা কি কোনো সময়সীমা আছে নাকি এটা অনেক বছর ধরে চলতে পারে? মানে এইটার বিষয়ে একটু, মানে অনেকেই দর্শকরা মেসেজ করে যে কত বছর বা কত মাস করলে মোটামুটি আমরা একটা শিখতে পারবো এই বিষয়ে। দেখো, আমার এই যে কোর্সটি রয়েছে না, এটা বেসিকটা আমি 1 বছরের মধ্যে শেষ করে দিই। বেসিকটা মানে তুমি সব কিছুর মধ্যে থেকে তোমার জ্ঞানটা, মানে সব কিছুই তুমি জানবে কিছু কিছু করে। এবার তুমি যদি কিছু এটার মধ্যে থেকে কিছুর মধ্যে যে অ্যাডভান্সড কোর্স, মানে অ্যাডভান্স কোর্স, মানে কি তুমি পারদর্শী হতে চাও, বিশেষ জ্ঞান অর্জন করতে চাও একটা সাবজেক্টের উপর, সেটা তোমার একটু সময় লাগে, কিন্তু মানে বেসিকটা আমি 1 বছরের মধ্যে শিখিয়ে দিই। আর যেটা তুমি স্পেশালি শিখতে চাও সেটা একটু সময় লাগে। বেসিকটা শেখার পরেই তোমার আগ্রহ বাড়বে, তখন তুমি শিখবে যে এটা শিখবো। তাই সময় নিয়ে চিন্তা করো না, মাথায় রাখো ওই 1 বছরটাই তোমার সময়, তারপরে তো আমি আছি। আজ আসি, সময় নেই, সময়ের সাথে সাথে আবার আসবো অন্য কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।